আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? কেউ একজন রিপ্লাই করুন প্লিজ। জি স্যার। আচ্ছা। সো আমরা গতদিন এক্সেপ্টেন্সের আগ পর্যন্ত পড়েছিলাম, প্রপোজালটা শেষ করেছিলাম ফার্স্ট ক্লাসে। আজকে আমরা পড়বো হচ্ছে এক্সেপ্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এক্সেপ্টেন্সের ভিতরে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করবো আর কি। সো আমরা জানি যে কন্ট্রাক্ট যদি হতে হয় তাহলে অবশ্যই একসেপ্টেন্স মাস্ট। হ্যাঁ। সো একসেপ্টেন্সের ব্যাপারে আমরা বলেছিলাম যে একসেপ্টেন্স যে কোনো ফরম্যাটে হতে পারে, একটা হতে পারে ওরালেও হতে পারে, রিটেনও হতে পারে। ঠিক আছে। বাট রিটেন হওয়াটাই বেটার, কারণ রিটার্নের ক্ষেত্রে লিগাল ভ্যালিডিটিটা খুব বেশি ভালো থাকে। ওরালটা অনেক সময় যদি কেস বা ল সুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রমাণ করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে। সো এইখানে স্যার আমি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি ম্যানুয়াল থেকে পড়াচ্ছেন? আমি ম্যানুয়াল থেকে পড়াচ্ছি, জি। ওকে, থ্যাংক ইউ। আমি ম্যানুয়াল থেকে পড়াচ্ছি। ম্যানুয়ালি আমি যতটুকু দেখো, আমি এখানে এক্সাম্পল এবং এগুলো সিকোয়েন্স গুলো খুব ভালো আছে। আর ল এর কথা তো সব জায়গায় সেম। সো ম্যানুয়ালটা ধরে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ। আর এখানে সবগুলো টপিকসই আচ্ছা, আলোচনা করা আছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে সেন আর মিত্র একটা বই আছে, জি জি। ওই বইটা স্যার একটু ওই বইটাও একটু ভালো দেওয়া আছে দেখলাম। আচ্ছা 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 আচ্ছা। আস- কন্ট্যাক্ট কন্ট্যাক্ট একটা পার্ট। আচ্ছা আচ্ছা। এটা খুব কাছাকাছি ডিসকাশন করা আছে। যেহেতু আমাদের স্টাডি ম্যানুয়ালটা আমাদের এর জন্য ফোকাস করা আছে, আমি একটা পড়াচ্ছি, আপনি বেস লাইন ধরে অন্যগুলো চ্যাপ্টার গুলো পড়তে পারেন, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। সো এখানে একসেপ্টেন্সটা বলতেছে যে একসেপ্টেন্সের ডেফিনেশন বলছে, হোয়েন এ পার্সন টু হুম দ্য প্রপোজাল ইজ মেড সিগনিফাইজ হিজ অ্যাসেন্ট দেয়ার টু। মানে যখন কোনো প্রপোজাল দেওয়া হচ্ছে, যখন সে এটা সম্মতি দিচ্ছে, তখনই বলা হচ্ছে দ্য প্রপোজাল ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে। অ্যাকসেপ্টেড মাস্ট বি অ্যাবসুলেট। অ্যাবসুলেট বলতে বোঝাচ্ছে এখানে যে আপনার একসেপ্টেন্সটা মাস্ট বি অ্যাবসলিউট হতে হবে না, একেবারে কোনো কিছু শর্ত থাকা যাবে না। আনকোয়ালিফাইড, এমন সর্বসম্মতিক্রমে হতে হবে, মানে এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না যে আমি এটা জন্য। যদি আমি কন্ডিশন দিয়ে দিই তাহলে আবার কিন্তু একটা রিসিপ্রোকাল অফার হয়ে যাবে। ঠিক আছে। সো এটা করা যাবে না। আর সেকেন্ড ইয়েটা বলছে যে বি এক্সপ্রেস ইন সাম ইউজার রিজনেবল ম্যানার আনলেস দ্য প্রপোজাল প্রেসক্রাইবস দ্য ম্যানার ইন হুইচ ইট ইজ টু বি অ্যাকসেপ্টেড। সো অ্যাকসেপ্টেন্স একটা ফর্ম, যে কোনো কিছু তো একটা লিগাল ফর্ম থাকে, সো রিজনেবল ম্যানারে হইতে হবে এখানে। হ্যাঁ। সেটা কথা বলা হয়েছে। আর অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কন্ডিশন আর রিসিভিং কনসিডারেশন, এটা দোকানে এই সেকেন্ড ইয়ারটা বলতেছে যে প্রোমাইজ এক্স মানে এক্সপ্রেস অ্যান্ড ইমপ্লয়েড। অ্যাকসেপ্টেন্সের এখানে যেখানে প্রোমাইজের কথা বলা আছে সেক্ষেত্রে দুইটা ফরম্যাটে হতে পারে, একটা হতে পারে আইদার এক্সপ্রেস এক্সপ্রেস হতে পারে, আর একটা ইমপ্লয়েড হতে পারে। এক্সপ্রেসটা কি? যদি আমার সেটা যদি কোনো ওয়ার্ডে হয়, হ্যাঁ, যদি কোনো প্রমাণ যদি আমার হোয়েন ইফ ইন সো ফার দ্য প্রপোজাল অফ অর অ্যাকসেপ্টেন্স অফ এনি প্রমাইজ ইজ মেড ইন ওয়ার্ড, যদি আমার ওয়ার্ডে হয় তাহলে এটাকে বলা হয় ভাই আমাদের এক্সপ্রেস। আর যদি আমার ওয়ার্ড বাদে অন্য কোনো ফরম্যাটে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলা হবে ইমপ্লাইড। এই দুটোর মধ্যে পার্থক্য বলা হয়েছে আর কি এখানে। আর রুলস এর কথা বলা হচ্ছে যে রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স কি কি রুলস থাকবে সেক্ষেত্রে এখানে প্রথমে বলছে যে এক্সেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড, যে কথা বললাম। কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স বাট এ কাউন্টার অফার। আমি বললাম যে যদি আমার কোনো অ্যাকসেপ্টেন্স যদি কন্ডিশনাল হয়ে থাকে তাহলে এটা আবার অ্যাকসেপ্টেন্স হলো না, আমি একটা কাউন্টার একটা অফার দিয়ে দিলাম। সেটা আবার সলিউশন হয়ে যখন সে ফাইনাল হবে, দ্যাট উইল বি দ্য অ্যাকসেপ্টেন্স। আনলিস ফাইনালি অল টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ফুলফিল না হয়ে থাকে, যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে সেটাকে আমরা এক্সেপ্ট মানে আনকন্ডিশনাল বা মানে আনকোয়ালিফাইড মানে অ্যাকসেপ্টেন্স বলবো না, সেটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে বা কাউন্টার অফার হয়ে যাবে। থার্ড যেটা বলছে, সিকিং ক্লারিফিকেশন রিগার্ডিং এন অফার ইজ নট অ্যান কাউন্টার অফার। যদি আমি ক্লারিফিকেশন চাই তাহলে সেটা একটা কাউন্টার অফার হবে না, কারণ আমি তো কোনো কন্ডিশন দিচ্ছি না। কোনো কন্ডিশন যদি আমি কোনো ক্লারিফিকেশন চাই, ক্লারিফিকেশন হয়ে সে আমাকে পাঠাবে, তারপর আমি যদি তার টার্মস এন্ড কন্ডিশন মানে তাহলে সেটা আবার অ্যাকসেপ্টেন্স হবে, তাছাড়া তার আগে হবে না।
যেটা আগে বললাম যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি এক্সপ্রেস ইন সাম ইউজার এন্ড রিজনেবল ম্যানার, সেটা ওয়ার্ড অফ মাউথ হতে বা টেলিফোন হতে হতে পারে। পাঁচে বলতেছে মেন্টাল অ্যাকসেপ্টেন্স অর আনকমিউনিকেটেড অ্যাসেন্ট ডাজ নট রেজাল্ট ইন এ কন্ট্রাক্ট। যদি মেন্টাল হয়, আমরা বলতেছি যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড উইথ হোয়েদার ইট ইজ ইন রিটেন অর অর মেবি ইন টেলিগ্রাফ। বাট আমি মেন্টাল অ্যাকসেপ্টেন্স দিলাম, কোনো কমিউনিকেশন করলাম না, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেন্স হবে না। ঠিক আছে। মুড অফ অ্যাকসেপ্টেন্স এর কথা বলছে। মুড অফ অ্যাকসেপ্টেন্স আপনার এটা ওরালও হতে পারে, রিটেনও হতে পারে। হ্যাঁ। টাইম অফ অ্যাকসেপ্টেন্স আমাদের প্রত্যেকটা কন্ট্রাক্টের ভিতরে একটা স্পেসিফিক পিরিয়ড, এই কন্ট্রাক্টটা কতদিন পর্যন্ত ভ্যালিড। হ্যাঁ। সো এটা রিজনেবল টাইম অবশ্যই মেনশন করা থাকবে, আপনাকে তার মধ্যেই কিন্তু এটা আপনার অ্যাকসেপ্টেন্সটা দিতে হবে। যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যখন কোনো কোটেশন পাঠাই বা কোনো ইয়ে চান, আপনার অফার চান, যারা কোম্পানিতে চাকরি করেন তারা দেখবেন যে এই দিস অফার ইজ ভ্যালিড ফর 7 days অর 1 month বলেই দেয়। সো আপনি যদি ওই কোটেশনটা ওই 7 days বা 1 month-এর মধ্যে অ্যাকসেপ্টেন্স না করেন, তাহলে কিন্তু সেটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন আর অ্যাকসেপ্টেন্সের কোনো সুযোগ নেই। অ্যাকসেপ্ট ইজ কমপ্লিট হোয়েন ইট ইজ কমিউনিকেটেড, যেটা বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড হোয়াইল দ্য অফার ইজ ইন ফোর্স, মানে ওই যে টাইমের কথা বললাম যে আমার অ্যাকসেপ্টেন্সের সাথে একটা অবশ্যই একটা ভ্যালিডিটি পিরিয়ড থাকবে, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স দিলেই সেটা ইনফোর্সে হবে, তার বাইরে হবে না। হ্যাঁ? আর মোড অফ অ্যাকসেপ্টেন্সে বলতেছে যে অ্যাকসেপ্টেন্স মেড ক্যান বি মেড ওরালি অর ইন রিটেন অর বাই কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু দ্য রুলস স্পেসিফাইড। আমাদের অ্যাকসেপ্টেন্সের মুডটা হতে পারে, রিটেনও হতে পারে, ওরালি হতে পারে। বাট আমি যেটা বলছিলাম, যেটা রিটেন হওয়াটা সব থেকে বেশি বেটার, কারণ এটা লিগাল ভ্যালিডিটিটা অনেক বেশি। নেক্সট যে চ্যাপ্টারটা, নেক্সট যেটা ইয়েটা বলছে রেভোকেশন অফ অ্যাকসেপ্টেন্স। রেভোকেশন, স্যার জি বলেন। স্যার একটা প্রশ্ন। ওই এক্সপ্রেস আর ইমপ্লয়েড এর মধ্যে পার্থক্যটা স্যার মধ্যে আগ্রহ দিবেন। এক্সপ্রেস এক্সপ্রেস মানে যদি আপনার সবকিছু রিটেন থাকে, সবকিছু যদি ওয়ার্ডে থাকে, লেখা থাকে, হ্যাঁ, তাহলে সেটা হবে আপনার এক্সপ্রেস। আর ইমপ্লয়েড যদি রিটেন বাদে অন্য কোনো কিছু হয়, তাহলে সেটাই হবে আমার ইমপ্লয়েড। থ্যাঙ্কস। আর রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্স মানে আপনি কখন এই যে অ্যাকসেপ্টেন্সটা বাতিল করতে পারবেন, মানে কি একটা মানুষ অফার দিচ্ছে, আর একজন মানুষ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতেছে। সো আপনি এই রিভোকেশন করতে পারবেন কখন, তার অ্যাকসেপ্টেন্সের আগে। সেপর আপনি একটা চিঠি পাঠালেন একজনের কাছে অ্যাকসেপ্ট করে, সো এই একজন চিঠি পাঠালো বি এর কাছে, বি সেটা অ্যাকসেপ্ট করে আবার এ এর কাছে পাঠালো। সো বি রিভোক করতে পারবে কখন, এ যতক্ষণ পর্যন্ত সেই চিঠিটা পেয়ে যাচ্ছে তার আগে যদি তাকে টেলিফোনে বলে দেয়, তাহলে কিন্তু আমার সেটা রিভোক হয়ে যাচ্ছে, যে আমি এটা মানি না বা আমি এই শর্তটাই মানছি না। সো সেই কমিউনিকেশন যদি কমপ্লিট করে থাকে, তাহলে হচ্ছে বি অ্যাকসেপ্টেন্সটা রিভোক করা যাবে। তার মানে এর কাছে চিঠিটা পৌঁছানোর আগে আমাকে জানাই দিতে হবে যে আমি এটা, এই শর্তটা বা এইটা আমি মানতেছি না। সো এই হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্সে নিয়ে আপনাদের আলোচনা। এরপর আছে আমরা বলছিলাম যে আমরা একটা কন্ট্রাক্ট করতে গেলে, মানে কন্ট্রাক্টে ফিচার্স থাকে হচ্ছে 10টা। তার মধ্যে অ্যাকসেপ্টেন্সের আমরা কনসিডারেশনের কথা বলছিলাম যে যখন কোনো একটা কন্ট্রাক্ট হয়, তখন স- সবারই একটা পারপোজ থাকে, মানে একটা কনসিডারেশন থাকে যে কিসের ভিত্তি, মানে কিসের জন্য এটা আমরা কন্ট্রাক্টটা করতেছি। যে কোনো কন্ট্রাক্টে, হ্যাঁ, সেটা আমি বলছিলাম যে আইদার এটা আইসিএবি হোক, সেটা ওয়ারের ক্ষেত্রে হোক, বা গভর্নমেন্টের বায়োলেটারাল হোক, যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু একটা কনসিডারেশন থাকে। কনসিডারেশন মানে হচ্ছে পারপোজ, যে আমি কোন উদ্দেশ্যে নিয়ে এটা আমি কন্ট্রাক্টটা করতেছি। সো ডেফিনেশন যদি দেখেন, when at the desire of the promiser, the promisee or any other person has done or abstained from doing or does or abstain from doing or promise to do or abstain from doing something, such act or abstinence or promise is called a consideration of the promise। মানে কি আমি কোনো কিছু করার জন্য আমি কন্ট্যাক্ট করতে পারি, কোনো কাজ না করার জন্য, বিরত থাকার জন্য আমি কন্ট্যাক্টটা করতে পারি। তার মানে কি টু ডু অর নট টু ডু ইজ দ্য কনসিডারেশন। যেমন আপনারা আমি লাস্ট দিন বলেছিলাম লাস্ট ক্লাসে, যেমন
প্যালেস্টাইন বা হামাস আর হচ্ছে ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। সো এইখানে যদি কন্ট্রাক্টটা হয়, কোনো এগ্রিমেন্টে আসে বা কন্ট্রাক্টে আসে, তার মানে কি যুদ্ধ না করার হয়তো এগ্রিমেন্ট হবে। ইরান ইরানের সাথে যে ইউএসএ যে নিউক্লিয়ার নিয়ে হচ্ছে, সেটাই কিন্তু না করার জন্য যে সেই নিউক্লিয়ার উইপন তৈরি করবে না। আবার হতে পারে এগ্রিমেন্ট হতে পারে, যেমন আমাদের দেশে যেমন বায়োলেটারের এগ্রিমেন্ট হচ্ছে, সেটার ক্ষেত্রে কি কোনো কিছু করার জন্য যে সে আমাকে এগিয়ে সহযোগিতা দিবে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কন্ট্রাক্ট গুলো হচ্ছে। ঠিক আছে। স্যার বায়োলেটারালটা কি স্যার? বায়োলেটারাল মানে হচ্ছে যে দুইটা কান্ট্রির মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, আচ্ছা দ্বিপাক্ষীয় বলে বাংলাদেশে যেটা বলে আচ্ছা আচ্ছা, দ্বিপাক্ষীয়। দ্বিপাক্ষিক চুক্তি। হ্যাঁ, আপনারা খুব দেখবেন যে পত্রিকা বা বায়োলেটারাল এগ্রিমেন্ট বলে বা কন্ট্রাক্ট বলেন, দ্বিপাক্ষীয় যে এটা, সেটা দেখবেন যে আপনার এটা। ঠিক আছে। সো এখানে বলছে যে হোয়াট কনসিডারেশন আর অবজেক্টস আর লফুল। ঠিক আছে। অর্থাৎ যে কনসিডারেশন যে কোনো কিছু হতে পারে যদি সেটা আপনার নট ফরবিডেন বাই ল। যদি নট ফরবিডেন বাই ল হয়, যদি আনলেস ইট ইজ ফরবিডেন বাই ল, এটা বলতেছে। যদি আহ, আইনের দ্বারা যদি সেটা কোনো ফরবিডেন না থাকে বা ইমোরাল কোনো কিছু আমরা যদি করে না থাকি, তাহলে যে কোনো লফুল বা ইমোরাল যদি পাবলিক ইন্টারেস্টে না হয়, তা যে কোনো কিছুই কনসিডারেশনে কিন্তু আমার এটা করা যাবে, যে কোনো কিছু আমরা কনসিডারেশনে আসতে পারবো, হ্যাঁ, এগ্রিমেন্টের ক্ষেত্রে। সো আমি আর ভিতরে গেলাম না, থিমটা বলে গেলাম। যদি ইলাস্ট্রেশন দেখি, এস এগ্রিজ টু সেল হিজ হাউস টু বি ফর 5 মিলিয়ন টাকা। তার মানে কি, এ বি কে একটা বাড়ি বিক্রি করবে, টাকা হচ্ছে 5 মিলিয়নে। বিস প্রমিস টু পে দ্য সাম অফ 5 মিলিয়ন টাকা ইজ দ্য কনসিডারেশন ফর এস প্রমিস টু সেল হিজ হাউস। তার মানে কি, এখানে কনসিডারেশন হচ্ছে কি, এর জন্য কনসিডারেশন, বি পাবে হচ্ছে বাড়ি, এ পাবে টাকা, টাকা। তাই না? জি স্যার। সুত- সুতরাং কনসিডার হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে বাড়ি আর হচ্ছে টাকা। বাড়ির টাকা। দুইটাই কনসিডারেশন হচ্ছে, এর জন্য কনসিডারেশন হচ্ছে সে টাকা পাবে, আর বি হচ্ছে কনসিডারেশন সে বাড়ি পাবে। সো সেকেন্ড এগুলো আপনারা পড়ে নিন। আমি একটু ফাস্ট যাই, কারণ যেহেতু অনেক বড় আসসালামু আলাইকুম। সরি। তারপরে আমরা বলতেছে যে হচ্ছে এগ্রিমেন্ট ইজ ভয়েড ইফ কনসিডারেশন অবজেক্টস আনলফুল ইন পার্ট। সো যদি আমরা বলেছি যে আমরা যে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করে থাকি না কেন, সেটা অবশ্যই লফুল হইতে হবে। যদি আনলফুল হয়ে থাকে, তাহলে সেটা ফ্রম দ্য ইনসেপশন ইট ইজ ভয়েড। মানে আনলফুল কোনো কিছুতে হইলে সেটা ভয়েড হয়ে যাবে। ঠিক আছে। সো ভয়েড এবং ভয়েডেবলের পার্থক্যটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। হ্যাঁ, ভয় কিছু কোন কোন জায়গায় আমাদের এগ্রিমেন্টটাকে ভয়েড বলতেছি আর কোন কোন জায়গায় আমরা ভয়েডেবল বলতেছি। হ্যাঁ, যেমন আপনাদের কোশ্চেন আসতে পারে এগ্রিমেন্ট মেড উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড, এটা এক্সপ্লেনেশন করতে বলতে পারে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, তো আপনারা লিখতে পারেন যে কেন, ডিসক্রাইব করতে পারে টার্মস দিয়ে। আপনার সাথে যদি শর্ট নোট আসে সেটাও লিখতে পারেন এখানে। হ্যাঁ, সে agreement without consideration is void unless it is in written or register or is promised to compensate for something done or is a promise to pay debt barred by a time by a limitation law. টাইম ব্যারেড লিমিটেশন ল হচ্ছে যে এখানে একটা বলা আছে যে আপনি কারোর কাছে যদি কোনো টাকা পান বা কোনো কিছু, যে কোনো কিছু পান, সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিকভারি না করেন, একটা নির্দিষ্ট সময়ের পরে তার কাছে আপনি সেটা চাইতে পারবেন না। এটা হচ্ছে টাইম ব্যারেড ল বা অ্যাক্ট যেটা বলে। হ্যাঁ, বা লিমিটেশন অ্যাক্ট বলে। লিমিটেশন অ্যাক্টের আন্ডারে টাইম ব্যারেড ল হচ্ছে যে আপনার যদি কারোর কাছে কোনো টাকা পান, সেটা যদি নির্দিষ্ট টাইম মধ্যে রিকভার বা না চান, তাহলে তার পরবর্তীতে আপনি এটা তার দাবি করতে পারবেন না। বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট যেটা বলতেছে, কিছু কিছু জায়গায় আমার এক্সেপশনস আছে। জি বলেন, কেউ কিছু বললেন? আচ্ছা, কি এই আমরা যেটা বললাম নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার এক্সেপশন আছে। হুম, যেমন ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন যদি বলি,
The agreement is made by written document. The document is registered, মানে কেউ যদি ভালোবেসে বা সে পর আপনার বাবা তার সন্তানকে দিয়ে দিল, জমি দান করলো, দান করলে কি আছে, ওখানে কিন্তু একটা কন্ট্রাক্ট হচ্ছে না। কারণ আমার কি জানেন আপনারা, যদি জমি আপনাদের যার জানা আছে কিনা জানি না, যে বাবা যদি জমি তার ছেলেকে দান করে, তখন কিন্তু যে নর্মালের যে রেজিস্ট্রেশন ফি দিতে হয় ওটা হয়তো লাগে না, কিন্তু একটা হেবা দলিল করে আর কি, হ্যাঁ, দানপত্র করে। সেটাও কিন্তু আপনার রেজিস্টার্ড হতে হয়। তার মানে কি ওখানে কিন্তু একটা কন্ট্রাক্ট হচ্ছে, সেলার কিন্তু দিয়ে দিচ্ছে বায়ারকে রেজিস্টার্ড করে। ঠিক আছে। সো এখানে কিন্তু মানে যে যাকে দিচ্ছে তার ছেলেকে দিচ্ছে, সেখানে কিন্তু কোনো কনসিডারেশন নিচ্ছে না সে। সে কিন্তু নিঃশর্তভাবে তার সন্তানকে সে জমিটা দিয়ে দিচ্ছে। সো সন্তান কিন্তু তার জন্য কোনো পেমেন্ট করতেছে না। সো বলতেছে, যদি আমরা যে কথাগুলো বললাম না, নো কনসিডারেশন নো কন্ট্রাক্টের যে ব্যাপারগুলো দেখলাম, সেখানে কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, অর্থাৎ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনের ক্ষেত্রে, হ্যাঁ। এবং যে ডকুমেন্ট যদি রেজিস্টার্ড হয়, এখানে বলে দিচ্ছে, ঠিক আছে, the agreement is made on account of natural love and affection. The parties are near relations to each other, যেটা আমি বললাম একদম রিয়েল এক্সাম্পল হচ্ছে, আপনার যদি কোনো তার বাবা বা তার মা যদি তার ইয়েকে দান করে আর কি, ফার্স্ট সন্তানকে যদি দান করে। তারপরে এখানে বলছে যে ভলান্টারি কনসিডারেশন, যে যদি আমার কনসিডারেশন নেওয়া লাগতেও পারে নাও পারে, এরকম যদি হয়। টাইম ব্যারেড ডেট যদি হয়, টাইম ব্যারেড ডেট যেটা আমি আপনাদেরকে বললাম, লিমিটেশন একটাকে যদি কোনো সময়ের পরে একটা নির্দিষ্ট টাইম থাকে, তারপরে যদি আপনি ডেট রিকভারি না করতে পারেন, তাহলে পরবর্তীতে আর আপনি টাকাটা চাইতে পারবেন না। আর এজেন্সির ক্ষেত্রে এখানে বলছে, এজেন্সির ক্ষেত্রে বলছে, আমরা এজেন্সি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপনারা জানেন যে এজেন্সি হচ্ছে কি, কোনো একটা প্রিন্সিপালের অন বিহাফ অফ দ্য প্রিন্সিপালে সে কাজ করে। যেমন অনেকে সে এজেন্সি ব্যবসা নেয় না, যে প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে এসে সে টিকিট দেবে। যেমন হচ্ছে আপনি এয়ার টিকিট যদি বলি, এয়ার টিকিট অনেকে কি এজেন্সি নিয়ে সে ব্যবসা করে অন বিহাফ অফ। সো এটা আমরা পরবর্তীতে পড়ব। আর কমপ্লিটেড গিফট, যদি সে একদম সম্পূর্ণভাবে গিফট দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নো কনসিডারেশন নো কন্ট্রাক্টের যে ক্লজটা আছে, এই পাঁচটা ক্ষেত্রে আমার কি হবে, শর্ট প্রযোজ্য হবে না, এক্সেপশনের কথা বলে দিছে। ঠিক আছে। এখানে এক্সপ্লেনেশন জানাচ্ছে, নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাফেক্ট দ্য ভ্যালিডিটি অ্যাজ বিটুইন দ্য ডোনার অ্যান্ড ডোনি অফ এনি গিফট অ্যাকচুয়ালি মেড। যদি কোনো গিফট দিয়ে থাকে, এটা একটু দেখে নিন আপনারা। ঠিক আছে। এরপর আমরা কনসিডারেশনের রুলসটা একটু দেখি। যে কনসিডারেশন হতে গেলে আমাদের কি কি রুলসটা ফলো করতে হবে, হ্যাঁ। ডিজায়ার আর রিকোয়েস্ট অফ দ্য প্রোমাইজার ইজ এসেনশিয়াল। প্রথম কথা হচ্ছে কনসিডারেশন, প্রথমে আমাদের ডিজাইন প্রোমাইজার হচ্ছে ডিজায়ারটা থাকতে হবে। তারপরে দ্য কনসিডারেশন মাস্ট বি রিয়েল। রিয়েল মানে হচ্ছে যেটা দ্বারা আমরা বিনিময় করতে পারবো, মানে আনরিয়েলিস্টিক কোনো কিছু। যেমন আমরা একটা উদাহরণ দেখলাম যে এ তার প্রপার্টি সেল করতেছে বি কে, টাকা ধরেন যে যেটা 5 লাখ বা 10 লাখে, বি ওই টাকাটা 10 লাখ টাকা দিয়ে সে এর কাছ থেকে প্রপার্টিটা কিনতেছে। সো কনসিডারেশন কিন্তু এটা রিয়েল অ্যামাউন্টে কনভার্ট করা যাচ্ছে। সো আনরিয়েলিস্টিক কোনটা, যেটা আনরিয়েলিস্টিক কোনো কিছু হলে সেটা কনসিডারেশনের মধ্যে আসবে না। যেটা অ্যাচিভেবল না বা আনরিয়েলিস্টিক কোনো কিছু দিলে সেটা আসবে না, বা আনলফুল হলেও হবে না। পাবলিক ডিউটি ইজ নট এ কনসিডারেশন, অর্থাৎ পাবলিক ডিউটিটা আপনার, পাবলিক কোনো কিছু প্রপার্টি বা পাবলিকের ইয়েটা আপনি কনসিডারেশন নিয়ে আসতে পারবেন না। যেটা আপনি ওন করেন, আপনার দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ, কনসিডারেশন হবে, সেটাই শুধুমাত্র আপনি কনসিডারেশন নিতে পারবেন। আর কনসিডারেশন নিড নট বি এডিকুয়েট, হ্যাঁ, 4 যেটা বলছে কনসিডারেশন যে আপনার কম বেশি হতে, যেমন আপনার অনেক সময় দেখবেন যে গভর্নমেন্ট গভর্নমেন্ট ধরছে পর আইসিএবি কে হতে পারে, বা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে খুব রিয়েল এক্সাম্পল বলি। গভর্নমেন্ট এই যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কিন্তু আপনার ল্যান্ড দিয়ে দিয়েছিল, সে পরে 1 টাকা দিয়ে আপনার একটা ল্যান্ড তাকে দিয়ে দিয়েছে। সো 1 টাকায় কিন্তু আপনার ওই ল্যান্ডের এগেনস্টে কনসিডারেশন, তাই না? কারণ ল্যান্ডের ভ্যালু তো অনেক, গভর্নমেন্ট দেখা যাচ্ছে একে ফ্রিতে দিতে পারবে না,
এটা আইনে বলা নেই, সেক্ষেত্রে একেবারে মিনিমাম ভ্যালু দেখা যাচ্ছে 1 টাকা বা 5 টাকাতেও আপনার দিয়ে দিচ্ছে ওই জমিটা তার নামে, একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে বা কোনো ফেমাস পার্সনকে। সো কনসিডারেশন যে মানে একবার মার্কেট ভ্যালুতে হতে হবে, নট লাইক দ্যাট। এটা কোনো স্পেসিফিক নাই, এটা ডিপেন্ড করবে যে দিচ্ছে আর যে বেনিফিশিয়ারি এবং যে হচ্ছে সেল করতেছে বা যে দিচ্ছে, হ্যাঁ, গিভার গিভার এবং টেকারের মধ্যে রিলেশনশিপ ডিপেন্ড করবে। পাশে বলতেছে কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, ইমোরাল আর অপোজ টু পাবলিক প্রপার্টি, পাবলিক পলিসি। সো কনসিডারেশন অবশ্যই আমরা জানি যে ইলিগাল বা ইমোরাল কোনো কিছু নিয়ে কিন্তু কনসিডারেশনের মধ্যে নিয়ে আসা যাবে না। ইট মে বি পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, আমরা পাস্ট কোনো ঘটনাতেও কনসিডারেশন নিয়ে আসতে পারি, প্রেজেন্ট বা ফিউচার যে কোনো কিছুই আমার হতে পারে কনসিডারেশন ইয়েতে। আর ইট মে মুভ ফ্রম প্রোমাইজি আর ফ্রম আদার্স। সো এটা একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হইতে পারে, ঠিক আছে, প্রোমাইজির ক্ষেত্রে কনসিডারেশনটা। যেমন হচ্ছে আপনি যদি বলি যে একজনের বাবার কাছে টাকা পাবে। সো মানে যদি রিয়েল এক্সাম্পল দেখি তাহলে ব্যাংকের ক্ষেত্রে আপনার কি হয়, গ্যারান্টার হয়। গ্যারান্টার হলে কি, যদি একজন মারা যায় বা ইনক্যাপাবল হয়, তাহলে কি হচ্ছে, তার মিসেস বা ইয়ে কিন্তু আপনার এর এগেনস্টে টাকাটা দিয়ে দিতেছে, ফলে আমার কনসিডারেশনটা কিন্তু হচ্ছে মুভ হচ্ছে। কে কেউ হ্যান্ড রেজ করছেন? মকসুদুল ইসলাম মিজান, কি হ্যান্ড রেজ করেছেন আপনি? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা, আপনার কথা শুনতে পাচ্ছি। তো এইখানে বলতেছে যে ক্যান স্ট্রেঞ্জার টু, ক্যান স্ট্রেঞ্জার টু এ কন্ট্যাক্ট সু, হ্যাঁ, বলছে যে কোনো স্ট্রেঞ্জার যদি থাকে সে সু করতে পারবে কিনা, হ্যাঁ। সো স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্যাক্ট ক্যান নট ফাইল এ সু টু এনফোর্স it as he is not a party to the contract but a stranger to the contract can sue in the following situation. তো যদি আপনাদের কোশ্চেন আসে ক্যান স্ট্রেঞ্জার টু মানে টু এ কন্ট্রাক্ট সু যদি বলে, কোনো কমেন্ট আসে বা ছোট নোট গুলো আসে, তাহলে আপনারা এটা লিখতে পারবেন আর কি, যে এই ইয়েটা বলে আপনাকে এক্সপ্লেনেশন গুলো দিতে হবে আর কি, যদি কোনো শর্ট নোট বা কোনো কিছু আসে। সো প্রথম কথা পারবে না স্যার, প্রথম দ্বিতীয়ত কথা হচ্ছে হচ্ছে যে, জি জি বল। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে যে মানে এই ব্যতিক্রম ক্ষেত্রে পারতে পারে। এই ব্যতিক্রম ক্ষেত্রে পারতে পারে। প্রথম কথা হচ্ছে স্ট্রেঞ্জার যেহেতু কোনো এই পার্টির সাথে ইনভলভ না, সে বেনিফিশিয়ারি বা একসেপ্টার বা প্রোমাইজার বা কেউ না, সো সেক্ষেত্রে নর্মালি সে স্ট্রেঞ্জার পারবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারবে। যেমন এক্সেপশন বেনিফিশিয়ারিজ অফ ট্রাস্ট। সো যদি কোনো ট্রাস্টি কোনো ফান্ডে যদি কোনো বেনিফিশিয়ারি হয়, ঠিক আছে, যেমন আমাদের যে আমরা জানি যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড বা ট্রাস্টি ফান্ড যদি এগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি ধরেন যে সে প্রথম ফার্স্ট পার্টি পাবে, যদি সে মারা যায় তাহলে সেকেন্ড পার্টি তার বেনিফিশিয়ারি পাবে। সে বেনিফিশিয়ারি যদি তো আপনি সেই বেনিফিট গুলো না দেন, তাহলে কি বেনিফিশিয়ারি এগেইনস্টে কিন্তু আপনার সু করতে পারবে, ঠিক আছে। তারপর বলছে প্রভিশন অফ অফ ম্যারেজ, সেটেলমেন্ট অফ মাইনর। সো যদি আমরা মাইনর, যে আমরা জানি যে মাইনরদের হচ্ছে, মাইনর বলতে যদি এজ নট এজ অফ 18, হ্যাঁ, এখানে যদি তারা যদি আপনি তাদেরকে বিয়ে দিতে চান, তাহলে সে কিন্তু আপনাকে কেস করতে পারবে। অ্যাসাইনি অফ কন্ট্রাক্ট, যদি কাউকে যদি অ্যাসাইন করা দেওয়া হয় যে এই কন্ট্রাক্টে, হ্যাঁ, বা লিগাল পাওয়ার দেওয়া হয়, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, তাহলে কিন্তু সে আপনাকে এগেনস্টে আপনার সু করতে পারবে। ফ্যামিলি সেটেলমেন্ট এর ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি মেম্বার। তারপরে অ্যাকনলেজমেন্ট অফ এন এজেন্ট। সো এজেন্টে জানি যে আমরা অন বিহাফ অফ দ্য প্রিন্সিপালে কাজ করে। সো যখন এজেন্টের এই পাওয়ারটা থাকবে, তখন প্রিন্সিপালের হয়ে এজেন্টও কিন্তু আপনাকে সু করতে পারবে। সো এই 5টা কেসে ট্রাস্টের ক্ষেত্রে হতে পারে, প্রভিশন ম্যারেজমেন্ট সেটেলমেন্ট অফ মাইনর হতে পারে, অ্যাসাইন অফ কন্ট্রাক্ট, ফ্যামিলি সেটেলমেন্ট আর অ্যাকনলেজমেন্ট অফ এ কন্ট্রাক্ট, যদি সরি অ্যাকনলেজমেন্ট অফ অ্যান এজেন্ট, যদি এজেন্টের কোনো কিছু থাকে, ঠিক আছে। সো আমি এই পর্যন্ত কি কারে কোনো অ্যাম্বিগুইটি বা কোনো কিছু আছে যা বুঝতে পারে নাই? স্যার বুঝতে পেরেছি স্যার।
আচ্ছা, আমি তাহলে নেক্সট যেটা ইয়েতে যাচ্ছি, আমরা কন্ট্রাক্টটা পড়েছি। কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কন্ট্রাক্ট হতে পারে, ভয়েড হতে পারে, আবার ভয়েডেবল হতে পারে। সো ভয়েড আর ভয়েডেবলের মধ্যে ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্সটা কি? ভয়েড যেটা মানে কি, যেটা ভয়েড মানে কি বাতিল একেবারে, হ্যাঁ, ইট ইজ নট লিগাল অ্যাজ স্যার। ল, হ্যাঁ, আনলফুল বা ইলিগাল। সো এটা আপনার ফ্রম দ্য ডেট অফ ইনসেপশন ইট ইজ ইনলিগাল। এটা আপনার আইনগত কোনো কন্ট্রাক্ট হওয়ার কোনো সুযোগ নেই। আর ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে যে ইট ইজ এ ভ্যালিড কন্ট্রাক্ট অ্যাজ পার ল, কিন্তু ডিউ টু সাম সার্কামস্টেন্সেস ইট ক্যান বি ভয়েডেবল। ঠিক আছে, যেমন আপনি একটা কন্ট্রাক্ট করতেছেন, কিন্তু তাকে আপনি ভয় ভীতি দিয়ে কন্ট্রাক্টটা সাইন করাইছেন, তাহলে আপনি যদি কোয়ারশন বা এনফোর্স করেন, তাহলে কিন্তু আপনার সেটা হয়ে যাবে ভয়েডেবল। ঠিক আছে, সো আমরা একটু দেখি। এন এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড মানে কি? আমরা যদি এটা আগে পড়েছি যে আমরা যদি এনফোর্সেবল না করা যায় তাহলে সেটা ভয়েড, এবং ভয়েড এগ্রিমেন্ট হ্যাজ নো লিগাল ইফেক্ট, হ্যাঁ, সেটা বলতেছে। সেকেন্ড বলছেন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ইজ এ কন্ট্রাক্ট, বাট ইয়ে বলছে এগ্রিমেন্ট হুইচ স্যাটিসফাইড অল দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট। আমরা এসেনশিয়াল এলিমেন্টস 10টা পড়েছিলাম, সেই 10টা যদি আমার কন্ট্রাক্টকে স্যাটিসফাই করে তাহলে বলবো সেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট। 3 নম্বর বলতেছে যে অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সিবল বাই ল অ্যাট দ্য অপশন অফ ওয়ান আর মোর অফ দ্য পার্টিস দেয়ার টু বাট নট অ্যাট দ্য অপশন অফ দ্য আদার অফ দ্য পার্টিস ইজ এ ভয়েলেবল কন্ট্রাক্ট। তো এখানে যেটা বলছে যে যে এটা হচ্ছে আপনার ভ্যালিড, যেটা আমি বললাম যে ভয়েডেবল কন্ট্রাক্টটা হচ্ছে যে একটা ভ্যালিড কন্ট্রাক্ট, এনফোর্সিবল বাই ল, বাট ডিউ টু সাম সার্কামস্টেন্সেস ইট ক্যান বি ভয়েডেবল। যদি আপনি বলেন যে এগ্রিমেন্ট হুইচ ইজ মেড বাই, যেমন কোয়ারশনের কথা বলতেছে, আনডু ইনফ্লুয়েন্সের কথা বলতেছে, হ্যাঁ, যদি ভয় ভীতি বা আনডু কোনো ইনফ্লুয়েন্স দ্বারা আমরা যদি কন্ট্রাক্টে সাইন করাইনি জোর করে, তাহলে সেটা হয়ে যাবে ভয়েডেবল। ঠিক আছে, তাহলে ভয়েডেবল কন্ট্রাক্ট আর আনভয়েডেবলটা কি? এটা ফ্রম দা ইনসেপশন ইট ইজ ভয়েড, এটা কোনো দ্যার ইজ নো লিগাল ভ্যালিডিটি। আর ভয়েডেবল হচ্ছে হচ্ছে আপনার ইটস হ্যাজ এ লিগাল ভ্যালিডিটি, বাট ডিউ টু সাম সার্কামস্টেন্স ইট ক্যান বি ভয়েড। ঠিক আছে, নেক্সট যেটা আমি কভার করব যে হু ইজ হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কে কে করতে পারবে, মানে কাদের কাদের জন্য, মানে কাদেরকে আইন বলতেছে যে কে কে কন্ট্রাক্ট করতে পারবে। এভরি পার্সন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু ইজ দ্য এজ অফ ম্যাজরিটি। আমার বলতেছে যদি আমাদের এজ অফ ম্যাজরিটি হয় তাহলে সে অবশ্যই কন্ট্রাক্টে সাইন করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে, হ্যাঁ। তারপরে সেকেন্ড বলতেছে যে হিজ এ সাউন্ড মাইন্ড, হ্যাঁ, অ্যান্ড হু ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য কন্ট্রাক্ট বাই দ্য ল। ডিসকোয়ালিফাইড কেমন কেমন হতে পারে? যদি সে হচ্ছে ব্যাংক্রাফট হয়ে গেল, তাহলে কি হচ্ছে, ব্যাংক্রাফট যদি হয়ে যায় তাহলে কিন্তু সে ফাইন্যান্সিয়াল কোনো কিছুতে কিন্তু সে কন্ট্রাক্টটা করতে পারবে না, ইনসলভেন্ট হয়ে গেলে। তো সেক্ষেত্রে যদি তাই না থাকে তাহলে আমরা বলবো যে যদি এজ অফ ম্যাচুরিটি থাকে, সাউন্ড মাইন্ড থাকে এবং নট ডিসকোয়ালিফাইড বাই ল, তাহলে এভরি পার্সন ক্যান ডু দ্য কন্ট্রাক্ট। সো তাহলে আমরা 3জনকে দেখলাম যারা কারা কন্ট্রাক্ট করতে পারে, তার মানে কি আমরা কে কে করতে পারবে না, নট কম্পিটেন্ট কে আছে, তাহলে মেজর যেহেতু করতে পারবে তাহলে মাইনর আমার করতে পারবে না। আনস মানে আনসাউন্ড মাইন্ড করতে পারবে না, হ্যাঁ, আনসাউন্ড মাইন্ড বলতেছে না পাগল, যার যে ইজ নট মেন্টালি ফিট যদি হয় তাহলে সে করতে পারবে না। আর ডিসকোয়ালিফাইড বাই এনি ল, যদি কোনো ল আইন দ্বারা যদি ডিসকোয়ালিফাইড থাকে তাহলে 3জন মানুষ করতে পারবে না। ঠিক আছে, সো নেক্সটে আমি একটু ইতে যাচ্ছি। আমি এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভয়েড কন্ট্রাক্ট বলতে কি বলছে আসলে, হ্যাঁ। ভয়েড কন্ট্রাক্টকে বলতেছে যে ল হ্যাজ ডিক্লেয়ার্ড ফলোইং কন্ট্রাক্ট অ্যাজ ভয়েড। কোনটা কোনটা ক্ষেত্রে আমার একটা কন্ট্রাক্ট আপনার ভয়েড হয়ে যাবে। তো আমি প্রথমে দেখতেছি যে
যেটা বলতেছে ল্যাক অফ কম্পিটেন্সি অফ পার্সন। যদি আমার যে যে দুজন মানে এগ্রিমেন্ট গুলো করে কন্ট্রাক্টটা করবে তাদের মধ্যে যদি ল্যাক অফ কম্পিটেন্সি থাকে, তাহলে সে টার্মসটা আপনার সেই কন্ট্রাক্টটা হয়ে যাবে হচ্ছে আপনার ভয়েড। মিস্টেকস অফ ফ্যাক্ট, অর্থাৎ আমরা যদি যে যে কনসিডারেশন বা যে উদ্দেশ্য নিয়ে আমরা কন্ট্রাক্টটা করতে চাচ্ছি সেখানে যদি কোনো মিস্টেক থাকে, ভুল থাকে, তাহলে আমরা কন্ট্রাক্ট সেটা আমরা ভয়েড হয়ে যাবে। হোয়ার কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট ইজ আনলফুল, আমরা যে কনসিডারেশন গুলো করতেছি সেটা যদি নট পারমিটেড বাই ল, তাহলে সেটা আপনার ভয়েড হয়ে যাবে। তারপরে আমরা একটা পড়েছিলাম যে কিছু কিছু এক্সেপশন বাদে উইদাউট মানে নো কনসিডারেশন নো কন্ট্যাক্ট পড়েছি, যদি উইদাউট কনসিডারেশন হয় তাহলে সেটা আমার ভয়েড হয়ে যাবে কন্ট্রাক্টটা। তারপরে বলছিলাম না এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ ম্যারেজ অর ট্রেড অর লিগাল প্রসিডিং, যদি আমার এমন কোনো এগ্রিমেন্ট হয় যেটা আপনার ম্যারেজে বা ট্রেড করতে বা লিগাল প্রসিডিং করতে যদি আপনাকে নিষেধ করে, তাহলে সেটাও আমাদের কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। কারণ আপনি আইন দ্বারা কাউকে ডিসকারেজ করতে পারবেন না বা ফরবিডেন করতে পারবেন না ট্রেড করা, লিগাল প্রসিডিং করা অথবা ম্যারেজ করা, এটা আপনার লিগালি নট পারমিটেড। তারপর আমরা বললাম এটা হচ্ছে যে অ্যান এগ্রিমেন্ট অফ আনসার্টেনিটি মিনিং। তারপর আমরা বললাম যে আনরিয়ালিস্টিক বা আনসার্টেন কোনো কনসিডারেশন কিন্তু আমার থাকতে পারবে না। যদি আনসার্টেন কোনো মিনিং বা কনসিডারেশন দিয়ে যদি আপনার কন্ট্রাক্ট করা হয় সেটা আমাদের ভয়েড হয়ে যাবে। আর যে অ্যান এগ্রিমেন্ট টু ডু এনি ইম্পসিবল অ্যাক্ট অর এগ্রিমেন্ট বাই আউট অফ ওয়েজার, ওয়েজার মানে হচ্ছে জুয়া। হ্যাঁ, জুয়া আমরা জুয়া খেলে যেটা বলি না সেটা হচ্ছে, যদি কোনো জুয়া টোয়া, কারণ জুয়া হচ্ছে আপনার বাই ল ইজ নট পারমিটেড বাংলাদেশে, সুতরাং যদি ওয়েজারে নিয়ে কোনো কন্ট্রাক্ট করেন তাহলে হচ্ছে আপনার এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। সো এখানে আটটার বলছে যে আটটার কারণে যদি পয়েন্ট থাকে তাহলে সেই কন্ট্রাক্ট গুলোকে আপনাকে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট। সো বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে মাইনর কিন্তু আপনার কি কোনো কন্ট্রাক্টে ইজ নট কম্পিটেন্ট টু ডু এনি কন্ট্রাক্ট, যদি কোনো মাইনর মানে মাইনর যদি ক্ষেত্রে, বাট কিছু কিছু দেয়ার আর সাম এক্সেপশনস হোয়ার ক্যান মাইনর ক্যান ডু দা এগ্রিমেন্ট। সো এক্সেপশন গুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এক্সেপশন টু দা রুলস রিগার্ডিং মাইনর এগ্রিমেন্ট। সো প্রথম যেটা বলতেছে যে মাইনরস লাইবিলিটি ফর দা নেসেসিটিস আর ভ্যালিড। কেউ কিছু বলবেন? সাউন্ড আসতেছে। আচ্ছা, একজনের মাইক থেকে আপনার নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি মিউট করে দিবেন। সো এক্সেপশন টু দ্য রুলস রিগার্ডিং মাইনর এগ্রিমেন্ট, মাইনর কোন কোন ক্ষেত্রে আপনার কন্ট্রাক্টে সাইন করতে পারবে। যখন কি হবে, যখন মাইনরস লাইবিলিটি টু ফর দা নেসেসারিস আর ভ্যালিড, যখন মাইনরের ওই এগ্রিমেন্টে সাইন করা বা কন্ট্রাক্টের একটা পার্ট হয়ে যাবে নেসেসারি। যেমন হতে পারে আমরা বললাম যে যদি তার বাবা বাবা মারা গেছে বাট তার সন্তান যদি তার লাইবল হয়, যেমন আমি বললাম যে গ্যারান্টরের ক্ষেত্রে, গ্যারান্টরের ক্ষেত্রে হচ্ছে তার বাবা লোন নিয়েছে ব্যাংকে থেকে, বাট বাবা যদি মারা যায়, তার যদি তার সেকেন্ড কেউ না থাকে, তার বাচ্চা যদি মাইনর হয়, তো মাইনর ইজ লাইবল টু পে দা অ্যামাউন্ট টু দা ব্যাংক। ঠিক আছে, সেক্ষেত্রে যদি নেসেসারি হয় তাহলে মাইনর সেখানে কিন্তু আপনার এগ্রিমেন্টে সাইন করতে পারবে। বা তারপর ল রিগার্ডিং কম্পেনসেশন টু বি পেড বাই মাইনর ইজ ভয়েড। মাইনর এগ্রিমেন্টে বলছে যে ল রিগার্ডিং কম্পেনসেশন টু বি পেড বাই মাইনর ইজ ভয়েড, যদি কিছু কিছু ক্ষেত্রে আদান দিচ্ছে তাহলে
আমি এটা শেষ করে তারপরে আমার নামাজে ব্রেকে যাই, হ্যাঁ। ঠিক আছে স্যার। সো মাইনর যদি ল রিগার্ডিং কম্পেনসেটরি পিরিয়ড মাইনর ইজ ভয়েড, যদি মাইনরকে যদি লাইবল করা হয় কিছু কিছু ক্ষেত্রে, তাহলে মাইনরকে কম্পেনসেশন যদি লাইবল করা হয় তাহলে সেটা আবার ভয়েড হয়ে যাবে। কন্ট্যাক্ট বাই গার্জিয়ান অন বিহাফ অফ মাইনর ইজ ভ্যালিড, বাট যদি মাইনরের এগেনস্টে অন বিহাফে যদি গার্জিয়ান যদি আবার কন্ট্রাক্টে সাইন করে তাহলে সেটা আবার ভ্যালিড হবে। অর্ডার অফ স্পেসিফিক পারফর্ম ইজ ভয়েড এগেনস্টে মাইনর, যদি মাইনরের এগেনস্টে কোনো স্পেসিফিক অর্ডার দেওয়া হয় তাহলে সেটা আবার ভয়েড হয়ে যাবে। মাইনর ক্যান নট ডিক্লার ইনসলভেন্ট, মাইনর কি করতে পারবে না, নিজেরা নিজেরা সেই ইনসলভেন্ট ডিক্লার করতে পারবে না। তারপরে হচ্ছে এ মাইনর ক্যান বি অ্যাডমিটেড ইনটু এ এক্সিস্টিং পার্টনারশিপ ফার্ম অ্যাজ এ পার্টনার টু গেট বেনিফিট অনলি, বাট হচ্ছে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে সে কিন্তু আপনার একটা পার্টনার হতে পারে যদি তার ল তাকে পারমিট করে। আবার কি বলছে, মাইনর কিন্তু এজেন্ট হতে পারে, ঠিক আছে, মাইনর ক্যান বি অ্যান এজেন্ট। সো বাট 6 পয়েন্ট হচ্ছে যে এজেন্ট নর্মালি কিন্তু মাইনর আপনার কন্ট্যাক্ট করার কথা না, কিন্তু যদি প্রিন্সিপালের এগেনস্টে মাইনরকে যদি সেই অথরিটি দেওয়া হয় তাহলে সে এজেন্ট হিসেবে কাজ করতে পারবে, ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত, এখন 44 বাজে, আমরা কি 10 মিনিটের ব্রেক নিব? 10 মিনিট তো স্যার, 5 মিনিট অজু, মানে অজু আছে, নামাজ আছে তাহলে কি একটু স্যার। 6টা 45 বাজে, তাহলে আমরা 7টা পর্যন্ত শার্পলি 7টায় আমরা শুরু করি আবার, হ্যাঁ। ঠিক আছে স্যার। এই যে এজেন্ট 6.07 ভয়েডেবল কন্ডাক্ট, স্যার এই এই পয়েন্টটা কি স্যার? এটা হচ্ছে ভয়েড বলে যে মাইনরের ক্ষেত্রে, মানে মানে মাইনর এটা কি কিন্তু, রেশিও বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো রেশিও বোঝাচ্ছে না স্যার, মানে বলছে সিক্স না না পয়েন্ট না, জিরো এটা সেভেন এটা কেন আসছে আমি জানি না, সিক্স পয়েন্ট আচ্ছা জিরো আচ্ছা, সেভেনটা হ্যাঁ। কেন, এটা হয়তো স্যার ওই এজেন্ট ভয়েডেবল কন্ডাক্টই হবে স্যার। এটা হতে পারে, এটা এজেন্টে ভয়েডেবল হতে পারে। জি জি। তো ঠিক আছে, তাহলে আমরা এখন 15 মিনিটের ব্রেক নিই, তারপরে শার্পলি আমরা 7টায় চলে আসি ইয়ের জন্য, হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে, স্যার। থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা কি সবাই এসেছি? অনেকে স্যার এখনো আসেনি, 30 জন আছি, প্রায় 41 জন মতো ছিলাম। তালিকা 2-3 মিনিট আমরা একটু ওয়েট করবো। একটু ওয়েট করি স্যার, সবাই তো নামাজের ইয়ে আচ্ছা, করতেছে। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। সালামু আলাইকুম স্যার, আমরা যে এই যে লেকচারটা আপনি রেকর্ড করতেছেন এটা কি আমরা পাবো? উম আহ, এটা শেয়ার করতে পারে, আমরা আইসিএমএ তে সবাই বলে দিব, গ্রুপে শেয়ার করে দিবে তাহলে। হুম। জি স্যার স্যার, এটা প্লিজ, তাহলে ভালো হয় এটা স্যার। গ্রুপে দেয় না স্যার, এটা হচ্ছে মানে গিয়ে আনতে হয় স্যার ওনাদেরকে। আমাদের অনেকে রেকর্ডটা আনতে গিয়ে আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে, অনেকে পায়নি। আগের আচ্ছা, ক্লাস রেকর্ড অনেকে জয়েন করেনি, কি সমস্যা জানি না স্যার। আমাদের আগের যে ক্লাসগুলো হয়েছে রেকর্ড গুলো আছে, কিন্তু স্যার শেয়ার করেনি। আচ্ছা, আমি কথা বলে দেখবো, যদি শেয়ার করার মতো হয় আমি অবশ্যই শেয়ার করে দেবো আপনার সাথে। হ্যাঁ, আমি কথা বলবো, আমি জানি না আসলে। ঠিক আছে। জি স্যার, আমাদের একটু শেয়ার করলে ভালো হয় স্যার, কারণ আমরা কোথাও যদি আমাদের গ্যাপ থাকে এটা একটু ভালোভাবে শুনে আমি আবার একটু প্রিপারেশন নিতে পারি, এই এই জন্য। জি, প্লিজ। হ্যাঁ, কিন্তু আমার ক্লাস কি বুঝতে পারতেছেন? কোনো অ্যাম্বিগুইটি হচ্ছে? স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি স্যার। ওকে। একটু ফাস্ট যেতে হচ্ছে কারণ সিলেবাস তো অনেক বড়। কারণ সবগুলো চেষ্টা করতেছি অন্তত কনসেপচুয়ালি ধারণা দিয়ে যায়, এরপরে যখন আপনারা নিজেরা পড়বেন সবকিছু, তখন আপনি অল্প একটু পড়লে তখন হয়তো বা আপনি আহ, মানে মিলাতে পারবেন যে যদি কোনো জায়গায় আটকে যান। বেসিস টার্মস গুলা বা ইয়েগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে আপনাদের নিজেদেরকেই পড়তে হবে আসলে। আমার মনে হয় শুরু করি, নাহলে অলরেডি 4 বেজে গেছে। 20 মিনিট যদি আমি ক্লাসের মধ্যে থেকে জি স্যার, করেন স্যার। ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হবে আসলে। হ্যাঁ। সো আহ, আমরা ভয়েডেবল কন্ট্রাক্টটা দেখলাম। সো ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে এ কন্ট্রাক্ট মে বি ভয়েডেবল ইন ইনসেপশন বা সাবসিকুয়েন্ট ডিফল্ট। হ্যাঁ, যে ভয়েডেবল কন্ট্রাক্ট বলতেছে আমরা যে দুটা হইতে পারে, যে শুরুতে এটা ভয়েডেবল হতে পারে, যে আপনার ভ্যালিড যে কন্ট্রাক্টে যে বেসিক যে ফিচার গুলো থাকার কথা, হ্যাঁ, কম্পোনেন্ট গুলো থাকার কথা সেটা নাই, তাহলে সেটা ইনসেপশনে আপনার ভয়েডেবল হতে পারে। আর হতে পারে কি যে আমাদের সাবসিকুয়েন্ট ডিফল্ট হতে পারে, যে ক্লজ আমার ইনিশিয়ালি এটা মানে ভ্যালিড ছিল, সাবসিকুয়েন্টে আমি টার্মস অফ দ্য কন্ডিশন নট মানে একসেপ্টেড, তখন সেটা হইতে পারে যে আপনার ভয়েডেবল হয়ে যেতে পারে। সো ভয়েডেবল কন্ট্রাক্টের মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা এখানে বলতেছে, অ্যাব ইনিশিও ভ্যালিডিটি বলতে বোঝাচ্ছে যে আপনার শুরুতেই ভয়েড কন্ট্রাক্ট, শুরুতেই ভয়েড, এবং এটা সাবসিকুয়েন্টলি কোনোভাবেই সেটা ভ্যালিড হওয়ার কোনো সুযোগ নাই। আর ভয়েডেবল কন্ট্রাক্টে বলতেছে ইট ইজ ভ্যালিড, মানে ইনিশিয়ালি এটা ভ্যালিড, হ্যাঁ, when contracted and continue to be valid unless the aggrieved party repudiate। রেপুডাইট শব্দের অর্থ হচ্ছে আপনার প্রত্যাখ্যান করে আপনারা। হ্যাঁ, যদি আপনার প্রত্যাখ্যান না করে তাহা ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা ভ্যালিড। ঠিক আছে। সো ইনিশিয়ালি এটা ভ্যালিড, যখন পার্টিরা দে আর নট একসেপ্টেড দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট, দেন তখন এটা হয়ে যাবে ভায়োলেবল। আর সেকেন্ড হচ্ছে যে বলতেছে মিসিং অফ দ্য এসেনশিয়াল কন্ট্রাক্ট। সো ভয়েডের ক্ষেত্রে আমার অবশ্যই আহ, মানে এসেনশিয়াল যে কম্পোনেন্ট যে আছে 10টা, আমাদের সেভার হতে পারে, যে ফ্রি কনসেপ্ট হতে পারে, এনিথিং যদি আমাদের যদি না থাকে তাহলে হচ্ছে
সেরপর আদার দেন বলছে ফ্রি কনসেন্ট, যদি না থাকে তাহলে বলতেছে এটা আমাদের ভয়েড, মানে এসেনশিয়াল কম্পোনেন্ট নাই। আর ইট ইজ ভয়েড বিকজ দ্য কনসেন্ট অফ দ্য পার্টি ইজ নট ফ্রি। সো বলতেছে যে ভয়েড এখানে বলছে যে আমাদের, কারণ আমরা জানি যে একটা কন্ট্রাক্ট হতে গেলে ইট মাস্ট হ্যাভ এ ফ্রি কনসেন্ট, যদি দেখা যাচ্ছে যে আমাদের ফ্রি কনসেন্ট যদি না থাকে তাহলে সেটা আমাদের, সেটা ভয়েড হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এখানে দুটোতে একই কথা বলে, ইট ইজ ভয়েড বিকজ মিসিং অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস আদার দ্যান ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট না থাকলে তো আমাদের ডেফিনেটলি টার্মসটা ভয়েডই হয়ে যাবে। আর এখানেও একই কথা বলছে। সো আমার কথা হচ্ছে যদি বেসিক যে এসেনশিয়াল কম যে কন্ট্রাক্টের যে বেসিক যে এসেনশিয়াল যে কম্পোনেন্ট গুলো থাকার কথা, সেগুলো যদি না থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে, যে ভ্যালিড কনসিডারেশন থাকবে না বা আদার যে টার্মস গুলো আছে সেগুলো আমার থাকবে না। আর এখানে ভয়েডেবল হচ্ছে যে এরা যেটা বলতেছে, ইট ইজ ভয়েড বিকজ দ্য কনসেন্ট অফ দ্য পার্টি ইজ নট ফ্রি, যে আমাদের অন্য কম্পোনেন্ট গুলো ঠিক ঠিক আছে, বাট দুটো পার্টির মধ্যে যখন কনসেন্টটা ফ্রি না হচ্ছে, মানে ফ্রি কনসেন্ট না দিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ভয়েডেবল। আর এনফোর্সেবল বাই ল, এনফোর্সেবল বাই লতে বলতেছে যে যে ভয়েড যে কন্ট্রাক্ট যেটা, সেটা কখনো এনফোর্সেবল না। ইট ক্যান নট বি এনফোর্সড বাই এনি পার্টি। এটা ইনিশিয়ালি আমার কি হচ্ছে, সেটা ভয়েড হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে যে এনফোর্সেবল আনটিল এ রেগড পার্টি রিপুডিয়েট ইট, যতক্ষণ পর্যন্ত সে এটাকে অস্বীকার করতেছে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু এটা আপনার এনফোর্সেবল। তারপর থার্ড পার্টি রাইটে বলছে নো থার্ড পার্টি অ্যাকর্ডস এনি রাইট, ঠিক আছে, কোনো থার্ড পার্টি কোনো ইয়ে নাই। আর এনি থার্ড পার্টি হু পারচেজ দ্য গুডস অন গুড ফেথ অর ফর কনসিডারেশন বিফোর দ্য কন্ট্রাক্ট ইজ রেপুডিয়েট অ্যাকর্ডস এ গুড টাইটেল টু দ্য জেল। বলছে যে থার্ড পার্টি যদি গুড ফেথে এটা কিনে থাকে, তাহলে সে বাই কনসিডারেশন যদি কিনে থাকে, তাহলে সেটি তার মালিকানা পাবে। যতক্ষণ পর্যন্ত তারা দুই পার্টি এটাকে প্রত্যাখ্যান না করছে, রেপুডিয়েট করতেছে, ততক্ষণ পর্যন্ত এই টার্মসটা আপনার ভ্যালিড থাকবে আর কি। তারপর এফেক্ট অফ ল্যাপস অফ রিজনেবল টাইম। সো ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে যেহেতু অ্যাব ইনিশিও কথা বলা হয়েছে, এখানে আপনি দেখেন অ্যাব ইনিশিও ভ্যালিডিটির কথা বলেছে, যে ভয়েড কন্ট্রাক্ট আপনার শুরুতেই কিন্তু এটা ভয়েড। হ্যাঁ, এটা কোনো কিছু সাবসিকুয়েন্ট কোনো কিছু মানে টাইম ল্যাপসের কোনো কোশ্চেন নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ভয়েডেবল কন্ট্রাক্টের হচ্ছে আপনার ইনিশিয়ালি যেহেতু এটা ভ্যালিড, এবং কোনো একটা পয়েন্টে যদি আপনার ডিসএগ্রি করে, রেপুডিয়েট করে, তখন সেটা একবার ভয়েডেবল হয়ে যাবে। ক্লেমিং অফ ড্যামেজ, দ্য কোশ্চেন অফ ড্যামেজ ডাজ নট অ্যারাইজ, কারণ যেহেতু একটা ভয়েড কন্ট্রাক্ট, সুতরাং এটা ক্লেমের করার কোনো সুযোগ নাই। দ্য এগ্রি পার্টি ক্যান ক্লেম ড্যামেজ, যদি কোনো ড্যামেজ হয়, যেহেতু এটা ভ্যালিড কন্ট্রাক্ট। কারণ আমি জানি যে কোনো যদি এসেনশিয়াল কম্পোনেন্ট যদি আপনার মিসিং থাকে তাহলে সেটা ভয়েডেবল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এগ্রি পার্টি কিন্তু আপনার ক্লেমের জন্য, ড্যামেজের জন্য ক্লেম করতে পারবে আর কি। এখানে একটা সেলফ অ্যাসেসমেন্টের একটা কোশ্চেন আসছে, এটা আপনারা দেখেন বলতে পারেন কিনা। মিস্টার এ এন্টার্স ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ বি, ইটস এগ্রিমেন্ট ওয়াজ এ উইল পে 1 lakh to B for not getting married to with C. B did so, but later A denied to make payment to B. B filed a case against A. Will be succeed? এখানে কি বলছে যে এ হচ্ছে বি এর সাথে একটা এগ্রিমেন্ট করলো 1 লাখ টাকা দিয়ে। বি কি কনসিডারেশন 1 লাখ টাকা, বি হচ্ছে সি কে বিয়ে করবে না, উইল নট গেট ম্যারিড। ঠিক আছে, বি ডিড সো, মানে সে বি সেটা করলো, বাট হচ্ছে এ আবার কি ডিনাই করলো যে মেক পেমেন্ট টু বি। বি সেটা ঠিক পালন করলো, অথচ যে এই যে তা বি তখন কি করলো, একটা কেস ফাইল করলো এগেনস্ট হচ্ছে এ। সো বি কি এটা সাকসেস হতে পারবে কিনা? স্যার পারবেন না স্যার। কারণটা কি? পারবে না। স্যার ওই যে আপনার কিছু কন্ডিশন আছে, যদি কনসিডারেশনটা অবশ্যই আপনার লফুল হতে হবে। হুম হুম উইদাউট এনি কনসিডারেশন, উইদাউট এনি আনলফুল কনসিডারেশন, the contract will be invalid or
ভয়েড কন্ট্রাক্ট। কারণ বিবাহ করা থেকে বিরত থাকা বা বিবাহে বাধা দেওয়া এগুলো তো কোনো লফুল কনসিডারেশন না। না না না, রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি এটা বলছেন, তার মানে এটা একটা সম্পূর্ণ একটা ভয়েড কন্ট্রাক্ট। তার মানে জি জি। অ্যান অ্যাবিসিও কন্ট্রাক্ট হচ্ছে, মানে শুরুতেই এটা ভয়েড। তো সাবসিকুয়েন্টলি সে কিন্তু বি ফাইল করবে না, কারণ আপনি আপনি ইলিগাল কোনো কিছু বা ভয়েড কোনো কন্ট্রাক্ট করে সেই ভয়েড কন্ট্রাক্টের এগেনস্টে কিন্তু আপনি কেস ফাইল করতে পারবেন না। ঠিক আছে, সো এটাই আছে। আর এরপরে আছে হচ্ছে আরেকটা টপিকস হচ্ছে আপনার হচ্ছে কনসেন্ট। কনসেন্টটা দেখলাম আপনার সিলেবাসে দেখলাম না, বাট আমার কাছে মনে হয়েছে এই টার্মস গুলো যদি আপনারা জানেন, হ্যাঁ, যদি কখনো এই ধরনের কোশ্চেন আসে কনসেন্ট নিয়ে বা ইয়ের বাইরে, তখন আমি জাস্ট হালকা আলোচনা করে যাচ্ছি। ইয়েগুলা কিন্তু আপনার এটি ইম্পর্টেন্ট আছে আর কি, হ্যাঁ, যেহেতু কন্ট্যাক্ট করতেছেন। Consent is two or more person are said to be consent when they agreed upon the same thing in the same sense. যদি কনসেপ্টটা কি, যদি টু আর মোর পার্সন যদি কোনো একটা উদ্দেশ্যের জন্য যদি তারা কি এগ্রিড আপন হয়ে থাকে, তাহলে সেটা আমাদের বলতেছে কনসেন্ট। ডেফিনেশন অফ ফ্রি কনসেন্টটা কি বলতেছে, যে ফ্রি কনসেন্ট হবে কখন, যদি কনসেন্ট ইজ সেড টু ফ্রি হোয়েন ইট ইজ নট কস্ট বাই কি কোয়ারশন থাকবে না, হ্যাঁ, কোনো জোরপূর্বক বল প্রয়োগ থাকবে না, আনডিউ কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। আনডিউ ইনফ্লুয়েন্সটা কি, যেমন আপনি আহ কোনো আমাদের বাংলাদেশে খুব দেখি আনডিউ ইনফ্লুয়েন্স গুলো হয়, কারণ জবের ক্ষেত্রে কেউ প্রেশার করে বা পলিটিক্যালি ইয়ে করে কি আপনার জব পায়, তাই না? এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে সেটা কিন্তু আপনার আনডিউ ইনফ্লুয়েন্স হচ্ছে। তারপর ফ্রড যদি হয়, ফ্রডটা কি, হুইচ ইজ ডান ইন্টেনশনালি। ফ্রড আর এর মধ্যে আপনার যখন অডিট করবেন তখন দেখবেন যে ফ্রড আর এর মধ্যে আপনি দেখুন অনেক বিস্তর আলোচনা হবে আর কি, কোন কোনগুলো ফ্রড হবে, কোন কোনগুলো ইরর বলবে। সো বেসিক ইয়ে হচ্ছে যে ফ্রড ইজ ইন্টেনশনালি, হুইচ ইজ ডান ইন্টেনশনালি, দ্যাট ইজ ফ্রড। আর ইরর হচ্ছে হুইচ ইজ ডান ইন্টেনশনালি। সো ফ্রডের ক্ষেত্রে যদি মানে যদি কোনো ইন্টেনশনাল যদি আপনি ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়ার জন্য কোনো কিছু করে থাকেন, মানে হোয়াট এভার ইট ইজ আনজেল, সেটাই হবে আপনার কিন্তু ফ্রড। আর মিসরিপ্রেজেন্টেশন তো আপনারা খুব ভালো করে জানেন, যে আপনারা অ্যাকাউন্টস এরিয়া, যে আমরা জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনার কি হয় মিসরিপ্রেজেন্টেশন করা হয় কি, স্পেশালি অনেকেই করে কি ব্যাংকের থেকে লোন নেওয়ার ক্ষেত্রে প্রফিট বেশি দেখায়, অ্যাসেটের পরিমাণ বেশি দেখায়, হ্যাঁ, উইন্ডো ড্রেসিং করে। সো মিসরিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে। আর হচ্ছে মিস্টেক, এই পাঁচটা যদি না থাকে তাহলে তখন আমরা বলবো যে হচ্ছে দিস ইজ এ ফ্রি কনসেন্ট। ঠিক আছে, আমি একটু হালকা করে আলোচনা করে আছি। কোয়ারশনটাও দেখলাম যে আপনাদের সিলেবাস যে এড়িয়ে দিয়েছে সেখানেও নাই। কোয়ারশন মানে তো আপনারা জানেন যে আম, বলপূর্বক, হ্যাঁ, জোর করে। coercions the committing or threatening to commit or any act forbidden by penal code. Threaten to commit আমাদের যদি কোনো থ্রেট দেয় or any তার কথা শোনা যাচ্ছে না। ভাই আপনার কি কথা শুনতে পাচ্ছেন, স্যারের কথা? মজনু ভাই, না 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 ভাই, শুনতে শোনা পাচ্ছি না। যাইতেছে না, শুনতে পাচ্ছি তাহলে না, তাহলে স্যার হয়তো বা বলে শোনা যাচ্ছে যাচ্ছে না এটা। কথা। হ্যাঁ, একটু নক করে দেন একটু হোয়াটসঅ্যাপে। মজনু ভাই একটু বলে দেন। আচ্ছা, ঠিক আছে। সরি, আমার কারেন্ট চলে গেছে সেখানে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি, আমার কারেন্ট চলে গেছে, সে কারণে আমি যে মোবাইল থেকে কানেক্ট হলাম হটস্পট দিয়ে। সো
কোয়ারশনটা দেখলেন, কোয়ারশনটা আমরা বললাম হচ্ছে যে থ্রেটেন টু কমিট যদি হয়, বা এনি অ্যাক্ট ফরবিডেন বাই দ্য পেনাল কোড যদি থাকে, তাহলে বা আনলফুল ডিটেনিং হয় যদি থ্রেটেন টু ডিটেন আর এনি প্রপার্টি, হ্যাঁ, যদি আমরা ভয় ভীতিতে যদি কোনো কিছু করি তাহলে সেটা হবে কোয়ারশন, ঠিক আছে। আর আনডু ইনফ্লুয়েন্সের আমি একটা উদাহরণ দিলাম আপনার, যে নর্মাল ওয়েতে না, যেমন আমাদের দেশে খুব প্রচলিত হচ্ছে যে আন্ডু ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে পলিটিক্যাল যে প্রেশার গুলা বা ইয়ে করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার আন্ডু ইনফ্লুয়েন্স গুলো ইয়ে থাকে। তো আমি তো মানে টাচ দিয়ে যাচ্ছে এখানে, কারণ যেহেতু দেখলাম যে আপনার সিলেবাসে এটা নাই, হ্যাঁ, ডিস্টিংগুইশ বিটুইন কোয়ারশন এন্ড আন্ডু ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে এই রিলেশনশিপটা কি, পার্টিস টু কন্ট্রাক্ট মে অর মে নট বি রিলেটেড টু ইচ আদার। কোয়ারশনের ক্ষেত্রে কি আমাদের দেশে যেমন ভয় ভীতি থাকে, দেখায় না, মানে সেক্ষেত্রে কি করে যে পার্টি অনেকে চেনে না, সে একজনের পক্ষ হয়ে কি আর একজনকে ভয় ভীতি দেখায় কিন্তু কাজটা নিয়ে নেয়। আর আন্ডু ইনফ্লুয়েন্সে কি যে সাধারণত কি যে এ চেনে রিলেটেড পার্টি, বাট সে একটা এক্সট্রা প্রেশার করে সে ফ্যাসিলিটিটা নিয়ে নিল, ঠিক আছে। সো তারা মে নট বি রিলেটেড হতে পারে, আর এখানে হচ্ছে নর্মালি যারা রিলেটেড পার্টি থাকে সেই আন্ডু ইনফ্লুয়েন্স করে। যেমন বোর্ডে কি হয়, বোর্ডে তার যারা বোর্ডে থাকে তারা নিজেদের একটা ইনফ্লুয়েন্স দিয়ে একজন ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দিল, তাহলে কি হলো, সে একটা আন্ডু ইনফ্লুয়েন্স করলো। বা ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের ক্ষেত্রে যখন কোনো লোন প্রপোজাল যায়, যেটা অনেক হয়েছে বাংলাদেশে, যেখানে ব্যাংক দেখেন না অনেক দুর্বল হয়ে গেছে অনেকগুলো, এখানে কিন্তু আন্ডু ইনফ্লুয়েন্স করা হয়েছে, নট গুড গভর্নেন্স এনশিওর না করার কারণেই কিন্তু এই লোনগুলো পাস হয়েছে, একটা ফেক ফাইলগুলো কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাওয়ার কারণে লোন স্যাংশন হয়েছে, যে কোনো ব্যাংকগুলোর এই অবস্থা, ঠিক আছে। কনসেন্টের কথা বলছে যে কনসেন্ট আর obtained by giving a threat of an offense or by committing an offense। তার মানে এখানে কি কনসেন্ট গুলো নিচ্ছে হচ্ছে যে থ্রেট দেওয়ার কারণে, হ্যাঁ। আর এখানে কনসেন্ট নেওয়া হচ্ছে বাই ডোমিনেট দ্য উইল, তার মানে এখানে ডোমিনেট ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করে একটা প্রেশার ক্রিয়েট করে সে তার কনসেন্টটা নিয়ে নিচ্ছে। আর কোয়ারশনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্সটা থাকে, নেচার অফ প্রেজেন্স, আর ইনভার্স মোরাল প্রেজেন্সটা থাকে, হ্যাঁ, মেন্টালি আপনাকে প্রেশার দিয়ে কাজগুলো আদায় করে নিচ্ছে। সো এইগুলো একটু দেখে নিন আপনারা, আমি আর ইয়ে দেখে গেলাম না, ঠিক আছে। ফ্রড নিয়ে একটু আমি আলোচনা করি। ফ্রডটা আমি আগে বলেছিলাম যে হুইচ ইজ ডান ইন্টেনশনালি, নর্মালি আপনাদেরকে ফ্রড মিনস any fraud means and includes any of the following acts committed by a party to a contract or with his convenience or by his agent or with intent to deceive another party thereto or his agent or to induce him to enter into a contract। মানে সে হতে পারে অথবা তার এজেন্ট হতে পারে, যে কোনো কিছু কি কি হতে পারে, the suggestions as an act as a act of that which is not true by one who does not believe it to be true। তার মানে ফ্রডের ক্ষেত্রে কি হয় যে সে সম্পূর্ণ একটা, যাতে কোনো একটা ঘটনা হচ্ছে সত্য না, হ্যাঁ, সে সেটাকে সত্য বলে প্রচার করে দিচ্ছে। তারপর এনি অ্যাক্টিভ কনসিলমেন্ট, যে আমি ঘটনা সত্য ঘটনাটা লুকাই ফেললাম। আর এ প্রোমাইজ মেড উইদাউট এনি ইন্টেনশন অর পারফর্মিং ইট, বাট আমি প্রমিস করলাম কিন্তু আমি আমার উদ্দেশ্য আছে যে আমি এটা পারফর্ম করব না। যেমন কি হচ্ছে, ব্যাংকের থেকে যখন লোন নিচ্ছে, সে প্রথম থেকেই জানে যে আমি লোনগুলো পরিশোধ করব না। সো সামহাও সে কিন্তু ব্যাংককে ম্যানেজ করে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু শো করে না যে সে হি ইজ এ ক্যাপাবল টু স্যাংশন ইন লোন, বাট সে সামহাও যারা লোন অ্যাপ্রুভাল ফেজ জড়িত তাদের সাথে ম্যানেজ করে কি করতেছে, লোনগুলো সে অ্যাপ্রুভ করে নিচ্ছে। সো ইন্টেনশনটা থাকে কি সে পারফর্ম করবে না। সো এনি আদার অ্যাক্ট ফিটেড বাই ডিসিভ, যে প্রতারণার জন্য, এনি সাচ অ্যাক্ট অর অমিশন অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লার্স টু এ ফরমেন্ট, মানে ফ্রডুলেন্ট, মানে যে কোনো কাজ হতে পারে যেটা আমাদের ডিক্লেয়ার করতেছে, আইন বলতেছে এটা একটা ফরডুলেন্ট অ্যাক্ট, যদি এরকম কোনো কাজ করে থাকে। সোজা কথা হচ্ছে যদি ইন্টেনশনালি কোনো কিছু আন্ডু ফেভার পাওয়ার জন্য বা উদ্দেশ্যপূর্ণভাবে যদি কোনো কিছু কাজ করে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ফ্রড। আর মিসরিপ্রেজেন্টেশনটা একটু আমরা দেখি। মিসরিপ্রেজেন্টেশন মিনস অ্যান্ড ইনক্লুডস দ্য
positive assertion in a manner not warranted by the information of the person making it of that which is not true, though he believes it is to be true. তার মিসরিপ্রেজেন্টেশন কি, যে এমন কোন ইনফরমেশন দেখছে, হ্যাঁ, এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে এই ব্যাপারটা সত্য, কিন্তু আসলে ঘটনাটা সত্য না। যেমন আপনাকে বললাম যে আমরা অনেক সময় কি ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য কি আমরা ফেক ডকুমেন্ট তৈরি করে থাকি, ঠিক আছে, বা ফেক, একেবারে ফেক সেটা হচ্ছে আপনার ফ্রডের দিকে চলে যাচ্ছে কিছুটা। কিন্তু মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল ডাটাটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলাম যেন আমার লোন পেতে সুবিধা হয়। দ্যাট স্যার, ইজ দা, হ্যাঁ স্যার, অনেকটা উইন্ডো ড্রেসিং এর টাইপের কিছু। হ্যাঁ, উইন্ডো ড্রেসিং টাইপের, হ্যাঁ। মানে প্রকৃত যে ইনফরমেশন সেটাকে আপনি হাইড করতেছেন, আপনি অ্যাসেটের সংখ্যা বাড়ায় দিচ্ছেন, ঠিক আছে, আপনি কারেন্ট অ্যাসেটটা বাড়ায় দিলেন, আপনি রেশিও, কারেন্ট রেশিও ঠিক রাখার জন্য কারেন্ট অ্যাসেট আপনি বাড়ায় দিলেন, লিকুইডিটি রেশিও দেখানোর জন্য আপনি কারেন্ট অ্যাসেট গুলো বাড়ায় দিলেন, লিকুইডিটি পরিমাণটা বাড়িয়ে দিলেন। সো আপনি হেড গুলো কি করলেন, চেঞ্জ করলেন। আপনি ব্যালেন্স শিট ঠিক রাখলেন, দেখা যায় ফিক্সড অ্যাসেটের একটা অ্যামাউন্ট আপনি কি কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢোকাই দিলেন, তাহলে আপনার কারেন্ট অ্যাসেট বেড়ে গেল বা লিকুইডিটি রেশিও বেড়ে গেল। এভাবে কি হচ্ছে, আপনার লোন স্যাংশন গুলো করে নিচ্ছেন মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। সো এইখানে দুই একটা জাস্ট এমনি দেখি যে প্রোডাক্ট ইন্টেনশনটা কি, যে ফ্রডের ক্ষেত্রে রং রিপ্রেজেন্টেশন ইজ মেড উইলিংলি উইলফুলি টু ডিসিভ দ্য আদার পার্টি, মানে আমি কি করতেছি, উইলফুলি করতেছি, ইচ্ছাকৃত ভাবে করতেছি, হ্যাঁ, আর একজনকে ক্ষতি করার জন্য ফ্রডের ক্ষেত্রে। আর রং প্রেজেন্টেশন ইজ মেড ইনোসেন্টলি হতে পারে উইদাউট এনি ইন্টেনশন টু ডিসিভ দ্য আদার পার্টি, উইদাউট হতে পারে আবার উইথ, মানে উইদাউট হতে পারে, উইথও হতে পারে। যদি যদি উইথ হয় তাহলে বলতেছে সেটা ফ্রড, আর যদি মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি রং প্রেজেন্টেশন করে আপনি কোনো বেনিফিট নিচ্ছেন, হ্যাঁ। নলেজ অফ ফলসহুড, the person making the representation does not believe it is true, the person making the representation believes it to be true, এটা সত্য হতে পারে। সো এটা দুটোর মধ্যে বলতেছে যে মিসরিপ্রেজেন্টেশন আর ফ্রডের মধ্যে যে ক্ষেত্রে বলতেছে যে সে জেনে দিচ্ছে এবং আন্ডু ফ্যাসিলিটি পাওয়ার জন্য সে জেনে শুনে বুঝে দিচ্ছে। আর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলতেছে সে জেনেও দিতে পারে, না জেনে নর্মালি সে মেড ইনোসেন্টলি বলতেছে উইদাউট ইন্টেনশন টু ডিসিভ দ্য আদার পার্টি, সেক্ষেত্রে বলতেছে, হ্যাঁ, মিস রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। এটা একটু আপনারা জাস্ট দেখে রেখেন, যদি আপনাদের কখনো কোনো কোশ্চেন আসে তো অন্তত আপনারা, অনেক সময় কেসের মধ্যে থাকে না বিভিন্ন টার্মস গুলো, কারণ আপনাদের কেস স্টাডি আসে তো, তাই না, কেস স্টাডি আসে, আসে, তখন আপনারা যেন এগুলো অ্যান্সার করতে পারেন। নেক্সট আমি এটা চলে যাচ্ছে এখানে, দেখলাম আপনাদের এক্সামও আসছে, হ্যাঁ, কন্টিনজেন্ট কন্ট্যাক্ট নিয়ে সিলেবাসেও আছে এবং আপনাদের এক্সামে শর্ট নোট হিসেবেও আসছে, হ্যাঁ, কন্টিনজেন্ট কন্ট্যাক্টটা। সো প্রথমেই তো দেখছেন আপনাদের এখানে দুটো টার্মস আছে, একটা কন্টিনজেন্ট আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। কন্টিনজেন্ট মানেটা কি, আপনারা কেউ কিছু বলতে পারবেন কন্টিনজেন্ট শব্দের অর্থটা কি? স্যার, কন্টিনজেন্ট কি আমরা প্রবাবিলিটি স্যার, সম্ভাব্য নাকি স্যার? সম্ভবত সম্ভাব্য কিছু একটা বোঝায়। সম্ভাব্য মানে হতে পারে এমন কিছু। যেমন ব্যালেন্স শিটে আমরা কন্টিনজেন্ট লাইবিলিটি বা কন্টিনজেন্ট সম্ভাব্য দায় হিসেবে দেখায়। কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি। আচ্ছা, আমার এখানে কারেন্ট আবার আসছে তো নেটওয়ার্কের মনে হয় ফ্লাকচুয়েট করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা, কন্টিনজেন্ট লাইবিলিটির কি একটা এক্সাম্পল দিতে পারবেন? স্যার, যেমন হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করো। ওয়ারেন্টি। বিচারাধীন মামলা, যেমন কোনো আমি আমার ব্যাড ডেটস আদায়ের স্বার্থে আমি কোনো মামলা করেছি, সেখান থেকে আদায় হতে পারে, এটা আচ্ছা, বিচারাধীন আচ্ছা, মামলা হ্যাঁ, এটা হতে হইতে পারে। পারে। সো
আমাদের এখানে কিন্তু আইএস এর হচ্ছে কত, আইএস 34 কি 35 খুব সম্ভবত, কন্টিনজেন্ট আর লাইবিলিটি সেট অ্যান্ড আইএসও প্রভিশন। 37 মেবি 37, হ্যাঁ হতে পারে, হ্যাঁ ওই রকম। কন্টেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশন, স্যার 37 প্রভিশন, কন্টিনজেন্ট লাইবিলিটি আর কন্টিনজেন্ট অ্যাসেটের একটা ইয়ে আছে ওখানে। ওখানে বলছে যে আপনি কন্টিনজেন্ট লাইবিলিটি কখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবেন, তাই না? ওখানে বলছে তো হোয়েন ইট ইজ প্রবাবল। হ্যাঁ, যদি প্রবাবল হয় তাহলে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি ক্যালকুলেশন করে দেখাবেন যে আপনার একটা লস সুইট আছে কোনো ল্যান্ডের এগেনস্টে, বা আপনার কোনো একটা গুডস এর ক্ষেত্রে কোনো একটা ইয়ে আছে। আমার কথা শোনা যাচ্ছে? স্যার স্যার কথা স্ক্রিন শোনা দেখা যাচ্ছে, যাইতেছে। ডিসপ্লে দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা। বোঝা যায় না। মঞ্জুর ভাই, স্যারের কথা কি শোনা যায়? স্যার কথাও শোনা যাচ্ছে না, স্ক্রিনও দেখা যাচ্ছে না। সান নাই তো। এখন কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমার এই কারেন্ট ফ্লাকচুয়েটের কারণে সমস্যা আছে, সরি। হ্যাঁ, সো আমরা দেখলাম যে আমি বললাম যে জাস্ট রিলেটেড একটা ইয়ে বললাম যে আমরা কন্টিনজেন্ট লাইবিলিটি কখন দেখায়, যখন এটা প্রবাবল হয় তখন আমরা ব্যালেন্স শিটে দেখাতে হয় সাধারণত। সো ওটাতে আলোচনা না চাই আমরা, কন্টিনজেন্ট মানে হচ্ছে শর্ত সাপেক্ষ আর কি, হ্যাঁ, শর্ত যদি থাকে। So contingent contract is a contract to do or not to do something if some event or collateral to such contract does or does not happen. So যদি ইলাস্ট্রেশনটা দেখি, এ কন্ট্রাক্ট টু পে বি, টাকা হচ্ছে 5 লাখ ইফ বি ইজ হাউস ইজ বার্নড। যদি আমার কি বলছে যে এ হচ্ছে বি কে 5 মিলিয়ন টাকা দেবে যদি বিস হাউসটা যদি বার্ন হয়ে যায়। দিস ইজ এ কন্ট্রাক্ট, মানে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। সো আমরা সাধারণত দেখি যে কি ওই যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয় না, যে ইন্স্যুরেন্সে যত কন্ট্রাক্ট গুলো হয় সেগুলো কিন্তু আমরা বলি হচ্ছে ইট ইজ দ্য কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কারণ বলে না যে যদি আপনি মারা যান তাহলে এটা পাবেন, আপনি যদি অসুস্থ হন তাহলে এটা পাবেন, সিক হয়ে যান, যদি হসপিটালাইজড হন তাহলে সেটা কিন্তু আপনি এই বেনিফিট গুলো পাবেন। সে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই যে কন্ট্রাক্ট গুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত এগুলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। হ্যাঁ, তো এখানে বলছে অল কন্ট্রাক্টস অফ ইন্স্যুরেন্স এন্ড ইন্ডেমনিটি আর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? সো এইখানে ইয়ে আছে। এরপর বলছে যে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট কন্টিনজেন্ট on an event happening. So contingent corner to do or not to do anything if an uncertain events, a future event happens cannot be enforced by law unless or until that event has happened. So contingent contract এ আপনি কখন কি করতে পারবেন না, লিগালি আপনি এনফোর্স করতে পারবেন না যদি আপনার যে কন্টিনজেন্টের কথা বলছে ওটা যদি না না ঘটে। যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয় যে আপনার যদি বাড়ি পুড়ে যায় তাহলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। এবার ক্ষতিপূরণ কার সাথে সম্পর্কযুক্ত, যদি আপনার বাড়িটা পুড়ে যায়। পার্সোনাল ক্ষেত্রে যদি আপনি অসুস্থ হন, হসপিটালাইজড হন, তাহলে আপনার হসপিটালাইজেশন বিল আপনি পান। তো এইটা যদি হয়, যদি ইভেন্ট হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণ গুলো পাবেন, এই জন্যই আপনার কাছে এনফোর্সমেন্ট। ইফ দ্য স্যার ইভেন্ট বিকামস স্যার ইম্পসিবল। জি
স্যার তাহলে আমরা মানে আমাদের কোম্পানিতে মেড লাইফের সাথে আমাদের লাইফ ইন্স্যুরেন্স আছে এবং জি মানে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে, মানে যদি আমাদের কোনো কাস্টমারের ওই জায়গায় আমাদের এমপ্লয়ি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কিছু ক্ষতি হয়, সেক্ষেত্রে মেড লাইফ বা কি বলে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড মানে এরা দেখবে। এটাকে কি কন্টিনজেন্ট বলতে পারি স্যার? হ্যাঁ, মানে যদিও এগুলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কারণ আপনার কি, ইফ হ্যাপেন টু দা সার্টেন ইভেন্ট দেন হি উইল ক্লেম দা ড্যামেজ, অর the aggrieved party can claim the damage, তাই না? এই ধরনের যে কন্ট্রাক্ট গুলো হচ্ছে সেগুলো সবগুলো আমাদের কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে। কারণ আপনি যদি যদি অসুস্থ না হন তাহলে কিন্তু দিবে না। না স্যার। না, আমাদের আমাদের ব্র্যাকেও কিন্তু একই অবস্থা। যেমন আমাদের ক্ষেত্রে দুই ধরনের ইন্স্যুরেন্স পাই আমরা। আমাদের ক্ষেত্রে আমরা ওপিডিও পাই। যদি আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, নর্মাল বিল গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি, ডাক্তার ফি বা মেডিসিন এটাগুলো। আবার দেখা যাচ্ছে যে একটা লেভেলের পরের থেকে শুধুমাত্র হসপিটালাইজেশন গুলো পাচ্ছে ওরা, আমরা দুটোই পাচ্ছি। তো ওরা কি হচ্ছে, ওরা যদি হসপিটালে ভর্তিও হয় তাহলে হসপিটালের সমস্ত খরচগুলো তারা পেয়ে যাচ্ছে। যদি সমস্ত বলতে হচ্ছে এটা স্ল্যাব পর্যন্ত, কি যে একটা স্ল্যাব একটা আছে। গ্রেড পর্যন্ত আছে যে সে এই পর্যন্ত 1 লাখ টাকা ক্লেম করতে পারবে। 1 লাখ টাকার যদি বেশি খরচ হয়, বেস্ট অফ দ্য অ্যামাউন্ট বেয়ার বাই দ্য এগ্রিড পার্টি। সো 1 লাখ টাকা পর্যন্ত আমাদের কোম্পানিগুলো দিচ্ছে, সেটা এটা স্ল্যাব দেওয়া থাকে, সেটা একটা ইয়ে আছে। সো এই ধরনের যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কন্টিনজেন্ট কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। হ্যাঁ, আরেকটা এখানে আপনাদের শর্ট নোটস দেখছিলাম যে একবার আসছিল, এটা এটা আপনার কোয়াসি কন্ট্রাক্ট বা কোয়াসি কন্ট্রাক্ট, ইলিগাল কন্ট্রাক্ট। আর আন এই 8, 9, 10 unenforceable agreement, an agreement which cannot be enforced in the court by law because the sum of the technical defect and warrant of registration, non-payment of perquisite duty. So sir, unenforceable agreementটা কি, যে একটা মানে একটা এগ্রিমেন্ট করতেছেন, কিন্তু আপনি কোর্টের কাছে যদি কোনো ক্ষতিপূরণ হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণ চাইতে পারতেছেন না। কারণ যে বেসিক এলিমেন্টস গুলো থাকার কথা বা একটা কন্ট্রাক্টের মধ্যে যতগুলো ক্লজ থাকার কথা, যে যে কম্পোনেন্ট গুলো থাকার কথা, সেই কম্পোনেন্ট গুলো আপনার ফুলফিল করে না। যেমন হচ্ছে ওয়ারেন্ট অফ রেজিস্ট্রেশন, নন পেমেন্ট অফ পারকোজিট স্ট্যাম্প ডিউটি। সো যে স্ট্যাম্প ডিউটির আন্ডারে কি হচ্ছে, আমাদের পেমেন্ট করলে আমাদের একটা স্ট্যাম্প ডিউটি দিতে হয়। সো স্ট্যাম্প দিতে হয়। সো আপনি দেখা এই যে করেন নাই। সো যে যে কিছু কিছু ক্লজ বা কিছু কিছু ল এর ভায়োলেশনের কারণে কি হচ্ছে, এগ্রিমেন্টটা আনএনফোর্সেবল হয়ে যাচ্ছে। আর ইলিগাল এগ্রিমেন্টটা আপনারা জানেন, বাই টার্মসে বুঝতে পারছেন, দ্য এগ্রিমেন্ট হুইচ ইজ এগেনস্ট ইন ল ইনফোর্স ইন দ্য কান্ট্রি, যদি প্রচলিত আইনের এগেনস্টে হয়। ইলিগাল এগ্রিমেন্ট যেমন আমরা স্মাগলিং এর কথা বলি, ঠিক আছে, বা সেফার খুন করা বা ক্ষতিগ্রস্ত করা, হ্যাঁ, এই ধরনের যদি কোনো এগ্রিমেন্ট করে থাকে যেটা হয় বাংলাদেশের বিয়েতে, তো সেটা কিন্তু আমরা কিন্তু বলতেছি কমপ্লিটলি, এবং এটা এটা একটা ভয়েড, এর এগেনস্টে আপনি কোনো লিগাল অ্যাকশনে যেতে পারবেন না। আর কোয়াসি কন্ট্রাক্টটা বলছে যে কোয়াসি কন্ট্রাক্ট আর সাপ্লাই অফ নেসেসারিজ টু এ মাইনর অর আদার ইনক্যাপেবল পারসন। সো কোয়াসি কন্ট্রাক্টটা বলতেছে যদি কোনো মাইনর অর মানে মানে লুনাটিক মানে পাগল, ইনক্যাপেবল পার্সনের যদি কোনো আপনি কোনো পণ্য সরবরাহ করে থাকেন যে কন্ট্রাক্টের এগেনস্টে, যদি এমন কোনো কন্ট্রাক্ট আছে যে কোনো কন্ট্রাক্টের এগেনস্টে আপনি তার নেসেসারি, আপনি মাইনর, তাকে আপনি কোনো পণ্য সাপ্লাই দিচ্ছেন, বা সে নট ইন সাউন্ড মাইন্ড, তাকে আপনি পণ্য সাপ্লাই দিচ্ছেন। সাধারণত কি আমরা জানি যে আমরা মাইনর এবং কিন্তু ইনক্যাপেবল পার্সন কিন্তু কোনো কন্ট্যাক্ট করতে পারে না, তাই না? এটা তো আমরা নর্মাল দেখে আসলাম। বাট যদি কোনো মাইনর বা ইনক্যাপেবল পার্সনকে সাথে যদি কোনো নেসেসারি গুডস, তার বেসিক গুডস যদি আপনি সাপ্লাই দিয়ে থাকেন, তাহলে সেটাকে বলতেছে কোয়াসি কন্ট্রাক্ট বলতেছে। The things supplied must come within the category of necessaries as the circumstances. The price to be paid must be reasonable. The property of incapable person is liable but not personally liable. So property of the incapable person is liable but not liable. সেক্ষেত্রে কি হবে, যে লাইবিলিটিটা ক্রিয়েট হবে সে এটা পেমেন্ট করবে। সো যদি সে পেমেন্ট করতে না পারে, এই মাইনর বা ইনক্যাপেবল বা লুনাটিক বা এই পার্সন যদি সে পেমেন্ট না করতে পারে, সে পার্সোনালি লাইবল হবে না। ওর এগেনস্টে এই নেসেসারি অফ গুডস এর সাপ্লাইয়ের এগেনস্টে যদি তার কোনো প্রপার্টি থাকে, দ্যাট প্রপার্টি ক্যান বি লাইবল এগেনস্ট দিস সাপ্লাইস। সো আমরা নর্মালি জানি যে মাইনর আর ইনক্যাপেবল পার্সনরা কিন্তু আপনার কন্ট্যাক্ট করতে পারবে না। কিন্তু যদি
মাইনর আর ইনক্যাপেবল পার্সনের যদি কোনো বেসিক নেসেসারি গুডস, হ্যাঁ, যে তার কোনো অন্য কোনো নাই, তার কিছু প্রপার্টি আছে, তার বাবা মা মারা গেছে, হোয়াট এভার দ্য কেসেস, তাকে যদি আমার কোনো প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি, তাহলে সেটা হবে কস্টলি কন্ট্রাক্ট। এবং কস্টলি কন্ট্রাক্টের এগেনস্টে আরেকটা শর্ত হচ্ছে যে সে পার্সোনালি লাইবল হবে না, তার প্রপার্টি লাইবল হবে যদি সে না পেমেন্ট করতে পারে। এটা হচ্ছে, হ্যাঁ, যেমন ইলাস্ট্রেশনে বলছে যে এ সারপ্রাইজ ফুডস এন্ড আদার নেসেসারিজ টু বি এ মাইনর, দিস ইজ এন এক্সাম্পল অফ কস্টলি কন্ট্রাক্ট, মানে এ সাপ্লাই করলো একজন মাইনরকে তার বেসিক যে নেসেসারি গুডস আছে সেটা, হ্যাঁ। সো এই পর্যন্ত আজকে ইয়ে করি। আর অলরেডি 36 বাজে, আর কি সামনে যাব নাকি আজকে এই পর্যন্ত? না স্যার, এই পর্যন্তই থাকছে। এ পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস আছে 45 ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত ইয়ে করি। আর নেক্সট ক্লাসটা মনে হয় খুব সম্ভবত ঈদের পরপরই হবে। সো আমরা চাবো যে ঈদের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস আবার রিজিউম করার জন্য, হ্যাঁ। ঠিক আছে স্যার। সো আগামী থ্যাংক ইউ ফর জয়নিং টুডেস ক্লাস। সো আপনারা কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু, যেহেতু ল তো ল যদি সাথে সাথে না পড়েন পরে দেখবেন যে অনেক কিছু মাথা থেকে চলে যাবে। সো যদি খুব সিম্পল ভাষায় লেখা আছে, আমরা আশা করি সবগুলো বুঝবেন। যাতে আপনার যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে আমাকে জানেন প্লিজ, হ্যাঁ। ওকে স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সালাম। সালামু আলাইকুম।